সংসদের সামনে স্বাক্ষর করা জুলাই সনদের প্রতিটি লাইন বাস্তবায়ন করা হবে, যশোরে প্রধানমন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাল শুরু হচ্ছে জ্বালানি লোডিং। এবং চাঞ্চল্যকর 7 খুনের রায় কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে নানা কর্মসূচি। এটি নিউজ দেখছেন। দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আদ্রিতা ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে 5 অগাস্টের মতো জনগণই তার জবাব দেবে, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ শুরু করেছে, ততবারই কোনো না কোনো ষড়যন্ত্র হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যশোরে খাল পুনঃখনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বর্তমান সরকার। যশোরের শাসা উপজেলার উলসী খাল স্থানীয়দের কাছে যা জিয়া খাল নামে পরিচিত। 1976 সালের 1 নভেম্বর বেতনা নদীর সাথে যুক্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল খনন উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 50 বছর পর মৃতপ্রায় সেই উলসী খালের প্রাণ প্রবাহ ফিরিয়ে আনতে এলেন তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সোমবার সকালে খালটির পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় খালপাড়ে একটি গাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানস্থলেই সুধী সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি দেন, মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ ধরেই নারীর ক্ষমতায়নে কাজ করবেন। নারীদের জন্য এলপিজি কার্ড চালু করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। জুলাই সনদ নিয়ে একটি দল বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে মন্তব্য করে তারেক রহমান এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অনেকে কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে যাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতোই তার জবাব দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি সতর্ক থাকতে পারবেন যাতে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়? সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য উন্নয়নই তাদের রাজনীতি। আপনারা এই হাজারো মানুষ হাত তুলে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি সফল হয়, তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তাই তো নাকি? ঠিক বলেছে কি ভাই? ঠিক বলেছে। 1976 সালের 1 নভেম্বর উলসী যদুনাথপুরে খাল খননের মধ্য দিয়ে কৃষি ফসল উৎপাদন ও জীবনযাত্রার মান উন্নয়নে এক অভাবনীয় পরিবর্তন এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 5 দশক পর এই খাল পুনঃখননের মধ্য দিয়ে কৃষি ফসল উৎপাদনের এক নতুন অধ্যায় সূচনা করলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। নাজিয়া আফরিন, উলসী, যশোর। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। 1 দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হচ্ছে আগামীকাল। সেই ঐতিহাসিক যাত্রার কথা জানিয়েছেন সহকর্মী রিজভি জয়। ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট পেরিয়ে অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। গত 16 এপ্রিল মেলে কমিশনিং, অর্থাৎ পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স। সব প্রস্তুতি শেষে 28 এপ্রিল বিকেলে প্রথম ইউনিটে শুরু হতে যাচ্ছে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম। তো অ্যাকর্ডিংলি আমরা প্রিপারেশন নিচ্ছি, আশা করি 28 তারিখের দিকে আমরা আল্লাহ চাই তো
কমিশন করব। ফুয়েল লোডিংটা লাগবে, এটাও লাগবে অলমোস্ট 40 to 45 ডেজ। তারপরে আমরা ন্যাশনাল গ্রিড আস্তে আস্তে আমরা দিব, একবারে তো দেওয়া যাবে না। এই 5 মেগাওয়াট 10 মেগাওয়াট করে একটা পর্যায়ে 300 মেগাওয়াটের মতো করব। আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় এর আগে কয়েকবার ফুয়েল লোডিংয়ের সময়সীমা নির্ধারণ করেও তা সম্ভব হয়নি। এখন সব প্রতিবন্ধকতা কাটিয়ে সম্পূর্ণ প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট। এ কার্যক্রমে অংশ নিতে 59 জন বাংলাদেশি বিশেষজ্ঞও পেয়েছেন অপারেটিং লাইসেন্স। কনস্ট্রাকশন কনসেন্ট্রেটেড যে অ্যাক্টিভিটি ছিল সেইটি এখন পাওয়ার প্ল্যান্ট অপারেশন কনসেন্ট্রেটেড অ্যাক্টিভিটিজে আমরা যাচ্ছি। ফুয়েল লোডিং এর মাধ্যমে আমরা প্রথম যেটা অর্জন করব ক্রিটিক্যালিটি বা ফার্স্ট ক্রিটিক্যালিটি আমরা অর্জন করতে যাব, এইটাকে বলা হয় ফিজিক্যাল স্টার্টআপ। আন্তর্জাতিক মান আগে মেনটেন করতে হবে, সেটা মেনটেন করে আইএ আন্তর্জাতিক যে সংস্থা, তো প্রত্যেকটা স্টেপ কিন্তু তারা দেখছে এবং ওদের যে প্রোটোকল এটা কিন্তু ফলো করতে হচ্ছে আমাদের। কোনো একটা জায়গায় যদি কোনো একটা প্রোটোকল আমাদের ডিসকোয়ালিফাইড হয়ে যায় তাহলে কিন্তু এটা ওইখানে স্টপ হয়ে। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে 45 দিন। সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই আগস্টেই অন্তত 300 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। 1 বছর পর প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে গেলে মিলবে নিরবিচ্ছিন্ন 1200 মেগাওয়াট বিদ্যুৎ। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা। এক যুগ পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের বিচার শেষ হয়নি। নৃশংস হত্যাকাণ্ডের 4 বছরের মধ্যে নিম্ন আদালত ও হাইকোর্টের রায়ে কিছুটা আশার আলো দেখা গেলেও 8 বছর ধরে থেমে আছে পরবর্তী বিচার কার্যক্রম। হতাশায় স্বজন হারানো 7 পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অপহরণের শিকার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তখনকার প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিম, মনিরুজ্জামান স্বপন ও তার ড্রাইভার জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম এবং সিরাজুল ইসলাম লিটন। 30 এপ্রিল শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের পেট কাটা ইট বাঁধা মৃতদেহ। নৃশংস এ হত্যাকাণ্ডের সাথে র্যাবের 3 কর্মকর্তা সহ একাধিক সদস্য জড়িত থাকার ঘটনায় সারা দেশে তোলপাড় হয়। এই ঘটনায় 2টি মামলার বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। 2017 সালের 16 জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব 11-র তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, অপর 2 কর্মকর্তা মেজর আরিফ, লেফটেন্যান্ট কমান্ডার রানা সহ 26 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। 2018 সালের আগস্টে হাইকোর্ট 15 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ রায়ের পর আসামিরা আপিল করলে তা এখনও নিষ্পত্তি হয়নি। একদিকে বিচার না পাওয়ার কষ্ট, অন্যদিকে নানা রকম হুমকির মধ্যে থাকতে হচ্ছে নিহতদের পরিবারকে। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া তখন এসব পরিবারের সঙ্গে দেখা করে ক্ষমতায় আসলে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছিলেন। সে প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে এমনটাই আশা তাদের। এখন আমরা আশাবাদী যে ওনার ছেলে, আমরা তার উপরে অনেক আশাবাদী, উনি যাতে তার মার ওয়াদাটা রাখে। এখনো তাদের ফাঁসির রায় এখনো শুনতেছি না কেন? কিসের জন্য এই হত্যাকাণ্ডটা, এত আলোচিত একটা হত্যাকাণ্ড এত সময় ধরে আপিল বিভাগে চলে আছে? বর্তমান সরকারের আমলেই বহুল আলোচিত 7 খুনের বিচার কার্যকর হবে সে আশা বাদীপক্ষের আইনজীবীদেরও। অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছি, আশা করি খুব দ্রুত তার সাথে এখন আমরা এটা নিষ্পত্তি করতে পারবো। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিভিন্ন কর্মসূচিতে নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের 1 যুগ পূর্তি পালন করা হচ্ছে। সকালে বিচার কার্য দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক স্ট্যান্ডে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও স্বজনরা। তাদের অভিযোগ, মামলার আসামিদের আত্মীয় স্বজন বিগত সরকারের বিভিন্ন পদে ছিলেন, যে কারণে মামলার রায় কার্যকর হয়নি। তাই বর্তমান সরকারের কাছে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। 2014 সালের এই দিনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 3 দিন পর 30 এপ্রিল শীতলক্ষা নদীতে একে একে ভেসে ওঠে 6টি মৃতদেহ, পরদিন মেলে আরও একটি মৃতদেহ। যারা আসামি তারা তৎকালীন সরকারের খুব আশীর্বাদ পুষ্ট ছিল, তাদের আত্মীয় স্বজন ছিল,
যার কারণে এই মামলাটি শুনানির লিস্টে আসে নাই, এবং আশা করি এই বছরের মধ্যেই আমরা এই মামলার রায় কার্যকর দেখতে পাবো। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি উচিত বিচার চাই। দেশের খবরের সময় হলো একটি বিরতির, ফিরে এসে আরো যা থাকছে। কালবৈশাখীতে দেশের 3 জেলায় নিহত 5 এবং নো পলিটিক্স লেখা ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত রুয়েট। বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। গতরাতের কালবৈশাখীতে দেশের 3 জেলায় মা ও 2 মেয়ে সহ 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়ে জামালপুরের মেলান্দোহের নয়ানগরের পূর্ব দাগি গ্রামে মা ও 2 মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম, তার 2 মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার। বগুড়ার গাবতলী উপজেলার সুখান পুকুরে একটি দোকানের ওপর বটগাছের ডাল ভেঙে পড়ে উমা চন্দ্র নামে এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি চক রাধিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। ঝড়ের সময় তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানে ঘুমিয়েছিলেন। গাবতলী ফায়ার সার্ভিস গাছের নিচ থেকে উমাচন্দ্রের মরদেহ উদ্ধার করে। নওগাঁতে বেদে সম্প্রদায়ের এক গর্ভবতী নারী গাছের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। নো পলিটিক্স লেখা ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট। রোববার রাতে গুপ্ত ও প্রকাশ্যে রাজনীতি ক্যাম্পাসে চলবে না ইংরেজিতে লেখা সাধারণ শিক্ষার্থীদের টাঙানো একটি ব্যানারে ছাত্রদল নেতাকর্মীরা পুড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা রাত 11টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জিয়া হলের সামনে থেকে সেখানে পাল্টা বিক্ষোভ শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শিক্ষকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাত 2টার দিকে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে আজ সোমবার দুপুর 2টার দিকে রুয়েট প্রশাসন ভবনের সামনে বিক্ষোভের ডাক দেয়। এ ঘটনার প্রেক্ষিতে সকাল থেকে রুয়েটে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যেমনটি বলছিলাম, সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীদের একাংশ। অন্যদিকে রাজনীতি চালু রাখার দাবিতে ক্যাম্পাসের গেটে অবস্থান নিয়েছে ছাত্রদল। এ বিষয়ে আরো জানাতে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আমাদের জানাবেন রুয়েটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি সম্পর্কে সর্বশেষ কি আছে আপনার কাছে? শিক্ষার্থীরা এখন প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল নিয়ে লাইব্রেরির সামনে যাচ্ছে, যে কেন্দ্র গ্রন্থাগার আছে বিশ্ববিদ্যালয়ে, সেই গ্রন্থাগারের সামনে যাচ্ছে এবং সেখান থেকে আসলে শিক্ষার্থীরা প্রধানত যেখানে ব্যানারটা গতকাল রাত্রে পোড়ানো হয়েছিল নো পলিটিক্স লেখা সংবলিত, সেই ব্যানারটি আবার সেখানে তারা টানাবে। সেজন্যই তারা আসলে লাইব্রেরি চত্বরের সামনে যাচ্ছে এবং তারা স্লোগান দিতে দিতে যাচ্ছে আসলে যে ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না, সেটা ছাত্রদল ছাত্র শিবির সহ কোনো গুপ্ত সুপ্ত প্রকাশ্য কোনো রাজনীতি চলবে না, সে বিষয়ে তারা স্লোগান দিচ্ছে। এখন শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ আগে প্রশাসনিক ভবনের সামনে রুয়েটের যিনি ছাত্র কল্যাণ পরিচালক রয়েছেন, তার সাথে যেহেতু শিক্ষার্থীরা দেখা করেছিলেন, সেখানে তিনি এসে শিক্ষার্থীদেরকে তার যে 3 দফা দাবির কথা বলেছেন, যে 3 দফা দাবি যেটা গত 10 আগস্ট প্রজ্ঞাপন করে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছিল সেটা, এবং যে আবার সেটা বন্ধ থাকার পরও অনেকে যে ছাত্র রাজনীতি করছে সে বিষয় নিয়ে আসলে তারা যে ঠিক জায়গা যে প্রশাসনিক যে জায়গা, সেই জায়গাগুলোতে সেই চিঠিগুলো তারা জানাবেন এবং আগামী 10 থেকে 15 দিনের মধ্যে গণভোটের যে বিষয়টি, সেই গণভোটের বিষয়টি নিয়ে এটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি এখন আসলে বিশ্ববিদ্যালয়ে যেহেতু নেই, ঢাকাতে অবস্থান করছেন, সেই
ঢাকা থেকে আসার পরে আসলে তাকে জানানো হবে যাতে এই 15 দিনের মধ্যে এই আয়োজনটা করা হয়, যাতে গণভোটের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়ে আসলে একটা সুরাহা বিষয়ে ছাত্র উপদেষ্টা ছাত্র পরিচালক জানিয়েছেন, সেটা বাস্তবায়ন করবেন এমনটি কিন্তু জানিয়েছেন। সে কারণে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি শেষ করে লাইব্রেরি চত্বরের সামনে এসেছেন। এখানে তারা ওই ব্যানারটা টানানোর পর তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ করবেন। তো এই ছিল এখান থেকে। বুলবুল, আপনাকে ধন্যবাদ। রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বুলবুল হাবিব। দেশের খবরে আবারও সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি দেশের খবরে। আলু সংরক্ষণে অহিমায়িত মডেল আসার আলো দেখাচ্ছে রংপুরের চাষিদের। কৃষি বিপণন অধিদপ্তর তৈরি করেছে এক মডেল ঘর, যাতে 25 থেকে 30 মেট্রিক টন আলু 4 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এতে কৃষকের সাশ্রয় হবে। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। আলু উৎপাদনে এখন দেশের শীর্ষ জেলা রংপুর। তবে সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় এবং ভরা মৌসুমে দাম না পাওয়ায় বেশিরভাগ সময় ক্ষতিগ্রস্ত হন আলু চাষিরা। কৃষকদের কথা বিবেচনায় আলু সংরক্ষণে রংপুর জেলায় 121টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর, যেখানে কৃষক পর্যায়ে আলু সংরক্ষণ করে রাখা যাবে 4 মাস পর্যন্ত। ফলে কমবে লোকসানের সংখ্যা। যখন আমি আলুটা রাখছি বাজার ছিল আমার 5 টাকা 6 টাকা, আর আমি যখন আলুটা সেল করি তখন 8.5 টাকা 9 টাকার মতো আমি এই ঘরে আলু রাখিয়ে আমি পাইছি এবং আমি এখান থেকে লাভবান হয়েছি। যে আলুটা পচবে শুধুমাত্র সেই আলুটাই পচে, ওই আলুর থেকে অন্য আলুর মধ্যে বিস্তার লাভ করার যে ঘরটা পেয়েছি এখানে আসলে অনেক সুবিধা। যখন স্টোরিং করতে 8 থেকে 10 টাকা পার কেজিতে খরচ হয়, এই খরচটা আমাদের লাগে না। ইট, কাঠ, টিন ও বাঁশ দিয়ে তৈরি এক একটি মডেল ঘরের দৈর্ঘ্য 25 ফুট, প্রস্থ 15 ফুট এবং উচ্চতা 13 ফুট পর্যন্ত হয়ে থাকে। একটি অহিমায়িত মডেল ঘর 15 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। আরও বেশি ঘর দিতে পারলে আরও বেশি কৃষক জানতে পারবে। এভাবে আমাদের রংপুর জেলার কৃষকরা ঘরোয়াভাবে আলু রাখতে পারবে। রংপুর জেলায় এবার 54,500 হেক্টর জমিতে প্রায় 16,05,000 মেট্রিক টন আলু উৎপাদন হলেও 41টি হিমাগারে আলু ধারণ ক্ষমতা রয়েছে প্রায় 4,60,000 মেট্রিক টন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খুলনার খামারিরা। শহর এবং 9 উপজেলার বিভিন্ন এলাকায় দেশীয় পদ্ধতিতে লালন পালন করে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সামনেই ঈদুল আজহা। খুলনায় পশুর খামারগুলোতে বেড়েছে কর্মচাঞ্চল্য। দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে কোরবানির পশু। খামারিরা বলছেন, নিরাপদ প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরু মোটা তাজা করছেন তারা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে বেড়েছে তাদের খরচ। ঈদের বাজারে দাম নিয়ে খানিকটা দুশ্চিন্তায় আছেন তারা। ঘাস নিজেরা চাষ করি, ওইটা আমরা নিজেরা খাওয়াই। আর গমটা আমরা বাইরের আনি না, যেন ওইটাই ভেজাল হবে, হয়তো ঝামেলা আছে, এই কারণে ওইটা আমরা নিজেরা যে মালামাল লাগে মানে নিজেরা দায়িত্ব নিয়ে দাঁড়ায় থাকি, ওইটা ভাঙ্গাই নিয়ে আমাদের ফার্ম পর্যন্ত পৌঁছায় আনি। এখানে দিচ্ছি খোল, ভুসি, তারপর সিটে গুড়, ভুট্টার গুঁড়ো, ভুসি। যে শ্রম দিচ্ছি তা অর্থ ব্যয় করতে যাতে আমরা সেটা সাফল্য হতে পারি। বাইরের থেকে গরু আসলে তো আমরা সেটা পাবো না, দিন দিন আমাদের লসের ইস্যু চলে যেতে হবে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, খুলনায় এবার কোরবানির বাজারে প্রস্তুত 1,63,229টি গবাদি পশু। জেলার চাহিদার তুলনায় যা বেশি। যারা সঠিক পদ্ধতিতে তারা গরুটা হৃষ্টপুষ্ট করে, কোনো মানুষের শরীরের জন্য ক্ষতিকর এমন কোনো ইনজেকশন ট্যাবলেট যেন ব্যবহার না করে, এই ব্যাপারে তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং এটা মনিটরিং করা হচ্ছে। সম্ভাবনাময় বাজার ও পর্যাপ্ত সরবরাহের মাঝেও ভারতীয় গরু প্রবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন খামারিরা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এরই সাথে শেষ করব দেশের খবর। তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংসদের সামনে স্বাক্ষর করা জুলাই সনদের প্রতিটি লাইন বাস্তবায়ন করা হবে, যশোরে প্রধানমন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাল শুরু হচ্ছে জ্বালানি লোডিং।
চাঞ্চল্যকর 7 খুনের রায় কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে নানা কর্মসূচি। কালবৈশাখীতে দেশের 3 জেলায় নিহত 5। এবং নো পলিটিক্স লেখা ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত রুয়েট। এই ছিল দেশের খবর। কাল আবার দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।